আসসালামু আলাইকুম। আজকে হলো চর্যাপদের সকল কবিদের নিয়ে আলোচনা করব একটি মাত্র ভিডিওতে। আশা করি আমাদের সাথেই থাকবেন। লুই পা লুই পা কে ছিলেন? প্রবীণ বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদের কবি। তিনি কোন সময় কোথায় অবস্থান করতেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুমান করেন যে 730 থেকে 810 খ্রিস্টাব্দের মধ্যে লুই পা জীবিত ছিলেন। লুই পা কোন অঞ্চলের কবি ছিলেন? তিব্বতের ঐতিহাসিক লামা তারনাথের মতে লুই পা পশ্চিমবঙ্গের গঙ্গার ধারে বাস করতেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুই পা রাঢ় অঞ্চলে বাস করতেন। চর্যাপদের প্রথম পদটি কে রচনা করেন? লুই পা রচনা করেন। সরহপা কোন সময়ের কবি বলে মনে করা হয়? 10 থেকে 11 শতকের কবি। তার নামে চর্যাপদের কোন কোন পদ পাওয়া গেছে? 22, 32, 38 এবং 39। তার পদসংখ্যা মোট 4টি। তার পদের মূল বিষয় কি? শবরীর প্রেম কাহিনী এবং কতিপয় সরলতার কথা। শবর পরে রয়েছে ডোমবিপা। ডোমবিপা কে ছিলেন? তিনি ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন। পরে বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন। তার অলৌকিক ক্ষমতা ছিল বলে ধারণা করা হয়। ডোমবিপার জীবনকাল উল্লেখ করো। এখানে তিনি দীর্ঘজীবী পুরুষ ছিলেন। 790 থেকে 890 খ্রিস্টাব্দের মধ্যে তার জীবনকাল ছিল। ডোমবিপার গুরু কে ছিল? ডোমবিপার গুরু ছিল হলো বিরূপা। ডোপ কোন পদ লিখেছেন? এখানে ডোমবিপা হলো 14 সংখ্যক পদকর্তা ছিলেন, বা 14 সংখ্যক পদটি তিনি লিখেছেন। এরপরে রয়েছে হলো শান্তিপা। শান্তিপা কোন সময়ের কবি বলে মনে করা হয়? 11 শতকের কবি। তিনি কোথায় বাস করতেন বলে প্রমাণ পাওয়া গেছে? বিহারের বিক্রমশিলায়। তার নামে চর্যাপদের কয়টি পদ পাওয়া যায়? মোট 2টি পদ পাওয়া যায়, 15 ও 26 নম্বর পদ। বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়ে তিনি কোথায় গিয়েছিলেন? বৌদ্ধ ধর্ম প্রচার করতে তিনি সিঙ্গল, বর্তমান শ্রীলঙ্কায় গিয়েছিলেন। শবরপা কোন সময়ের কবি ছিল? তার জীবনকাল ছিল 680 খ্রিস্টাব্দের মধ্যে। সেই সূত্রে শবরপা চর্যা কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন। তাহলে এলো সর্বাপেক্ষা প্রাচীন কবি কে ছিল? শবরপা। শবরপা কোন দেশের লোক ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বাংলাদেশের লোক ছিলেন। শবরপা কোন কবির গুরু ছিলেন? লুই পার গুরু ছিলেন। তিনি কার শিষ্য ছিলেন? নাগার্জুনের শিষ্য ছিলেন। সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি কয়টি গ্রন্থ রচনা করেন? তিনি মোট 16টি গ্রন্থ রচনা করেন। চর্যাপদের কোন পদগুলো তার রচনা? তিনি চর্যাপদের 28 ও 50 নম্বর পদ রচনা করেন। এই পদগুলোতে তিনি কি বলেছেন? এখানে কবি শূন্য, অতিশূন্য, মহাশূন্য এবং প্রভাস্বর শূন্য, এই 4 শূন্যের মধ্যে তৃতীয় অর্থাৎ মহাশূন্যকে তিনি উদ্যান বটিকা বলেছেন। শবরপার রচিত 2টি উল্লেখযোগ্য পঙ্কটি লেখো। এখানে উষ্ণা উষ্ণা পাবত তহি সবই শবরী বলি, মোরাঙ্গ পিঞ্ছ পরিহান সরবি গিবত গুঞ্জরি মালি। অর্থাৎ উঁচু পর্বতে শবরী বালিকা বাস করে, তার পরিধানে ময়ূরের পুচ্ছ, গলায় শুভ্রর মালা। এই হলো তার কবিতার লাইনের অর্থ। মহিদর্পা কখন কোথায় অবস্থান করতেন? খ্রিস্টীয় 9ম শতকের মগধ অঞ্চলে। তিনি চর্যাপদের কোন পদটি রচনা করেন? 16 সংখ্যক পদটি হলো তার রচনা। এই পদের বক্তব্য কি ছিল? পাপ ও পুণ্যের 2টি শিকলের সাথে তুলনা করে তিনি ছিন্ন করে মহারস পান করার কথা বলেছেন। ভুসুকুপা সময় ও অবস্থান কোথায় ছিল? মনে করা হয় 8ম থেকে 11 শতকে ভুসুকুপা সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত ছিলেন। চর্যাপদ রচনার দিক থেকে তার অবস্থান কোথায় ছিল? তার অবস্থান ছিল দ্বিতীয়। তিনি কয়টি পদ রচনা করেন ও কি কি? তিনি মোট 8টি পদ রচনা করেন। সেগুলো হলো 6, 21, 23, 27, 30
41, 43 এবং 49 নম্বর পদ। ভুসুকু অর্থ কি? ভুসুকি নামটির অর্থ ছিল ভুসুকু প্রথম দিকে ছিল খুবই অলস। এখানে ভুক্তি ভূ সুক্তি সু কুটিরে কু অবস্থান ছাড়া কিছুই করতেন না বলে তাকে ভুসুকু বলা হতো। অর্থাৎ তিনি সারাদিন বাসায় অলস সময় কাটাতেন, যার কারণে তাকে ভুসুকু বলা হতো। বিনাপা কোথায় অবস্থান ছিল? খ্রিস্টীয় নবম শতকে গৌড়ে। তার গুরু ছিল হলো ভাদেপা। সংস্কৃতি বডাকিনী নিষ্পন্ন ক্রম কার রচনা? বিনাপার। চর্যাপদের কোন পদটি তার রচনা? 17 নম্বর পদটি। এই পদের বিশেষত্ব কি? এখানে সূর্য চন্দ্রকে চমৎকারভাবে উপমায় উপস্থাপন করা হয়েছে। এখানে তিনি সূর্য এবং চন্দ্রকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তাদের সম্পর্কে বর্ণনা করেছেন। এখানে ভাদেপার কখন ও কোথায় অবস্থান ছিল? খ্রিস্টীয় 8 শতকে শ্রাবন্তী এলাকায়। তার গুরুকে? এখানে জালন্দিরিপা, মতান্তরে কার্ণপা। চর্যাপদের কোন পদ তিনি রচনা করেন? 35 নম্বর পদ তিনি রচনা করেন। তার রচিত পদের মূল কথা কি ছিল? ধর্মীয় তথ্যকথার বর্ণনা। এখানে ভাদেপা রচিত পদের প্রথম 2 পঙ্ক্তি কি? এতকাল হুই অছিল সমহে, এবে মই বুঝিল সদ গুরু বহে। এতকাল আমি সমহে ছিলাম, এখন সদ গুরু বুঝলাম। এই তার পদের অর্থ। বিরূপা কখন ও কোথায় অবস্থান ছিল বলে মনে করা হয়? 8 শতকে ত্রিপুরায়। বিরূপার অবস্থা ছিল ত্রিপুরা এবং 8 শতকে। তার গুরু কে ছিল? জালন্দিরিপা। এখানে চর্যাপদের অন্তর্ভুক্ত। তার পদের সংখ্যা কতটি? 1টি। 3 সংখ্যক। এই পদে কি বর্ণিত হয়েছে? তার মানে 3 নম্বর পদ কিন্তু বিরূপায় লেখেন। এই বিরূপা 3 নম্বর পদটি লেখেন। এই পদে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ডিবাডির উপযুক্ত চিত্র বলা হয়েছে। এক গুড়িনী 2 ঘরে ঢুকে বাকল দিয়ে মদের পাত্র বাঁধে। টেনপা কোন সময়ের কবি ছিলেন? উত্তর 9ম শতকের কবি ছিলেন। তিনি পেশায় কি ছিলেন? উত্তর হবে তাঁতি ছিলেন। চর্যায় তিনি কয়টি পদ রচনা করেন? 1টি। 33 সংখ্যক পদটি তার রচনা। তার এই পদটি বিখ্যাত কেন? এই একটিমাত্র পদে বাঙালি জীবনের চিত্রায়ন, দারিদ্র্যের ছবি চমৎকারভাবে ফুটে উঠেছে। যেমন টালত মোর ঘর নাহি পড় বেশি, হাড়িতে ভাত নাহি নিহি আবেশি। অর্থাৎ লোক শূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি, হাড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে। ধর্মপা কখন ও কোথায় অবস্থান করেছিলেন? তিনি খ্রিস্টীয় 9ম শতকে বিক্রমশিলায়। তার গুরু কে ছিল? কার্ণপা। ধর্মপার গুরু হলো কার্ণপা। চর্যাপদের কোন পদ তার রচনা? 47 সংখ্যক পদটি হলো তার রচনা। এই পদের বিশেষত্ব কি? এখানে অগ্নিকাণ্ডের প্রতীকে গভীর যোগ তথ্যের কথা বলা হয়েছে। কুক্কুরিপাকে মহিলা কবি ছিলেন? কোনো সুনিশ্চিত প্রমাণ নেই, তবে ডক্টর সুকুমার সেন মনে করেন কুক্কুরিপার ভাষার সঙ্গে নারীদের ভাষার মিল পাওয়া যায়। এটা ধারণা করা হয়, বাস্তবে কোনো প্রমাণ নেই। তিনি কয়টি পদ রচনা করেন ও কি কি? 2টি পদ রচনা করেন, 2 এবং 20 নম্বর পদ। মনে করা হয় খুঁজে না পাওয়া 48 নম্বর পদটিও তার রচনা বলে মনে করা হয়। যদি 48 নম্বর পদটিও তিনি রচনা করেন তাহলে তার মোট পদসংখ্যা হবে 3টি। তিনি কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন? তিব্বতের কাছাকাছি কোনো অঞ্চলে। কোন সময় তিনি বর্তমান ছিলেন? খ্রিস্টীয় 8 শতকে।
তার পদ পর্যালোচনা করলে কি মনে হয়? চর্যার কুক্কুরিপা কৃত পদসমূহ পর্যালোচনা করলে দেখা যায় এর ভাব ইতর ভাষা গ্রাম্য। কুক্কুরিপার রচিত অতি পরিচিত দুটি পঙ্কটি হল দিবসহি বহিড়ি কাহি ডর ভাই রাতি ভাইরে কামরু যায়, অর্থাৎ দিনে বউটি কাকের ভয়ে ভীত হয় কিন্তু রাত হলেই সে কামরূপে যায়। কান্নুপা চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কোন কবি? কান্নুপা। তিনি কয়টি পদ রচনা করেন? 13টি পদ রচনা করেন মোট। তার পদ সংখ্যা হল 7, 9 থেকে 13 এবং 18, 19, 36, 40, 42, 45। 24 নম্বর পদটি কান্নুপা রচিত, তবে সেটি পাওয়া যায়নি। এই পদসমূহের বৈশিষ্ট্য কি? এই পদগুলো নিপুণ কবিতত্ত্ব শক্তি প্রকাশে তৎকালীন পাশাপাশি সমাজচিত্র ও উদ্ঘাটিত। ব্যক্তিগতভাবে কার্নুপা কি ছিলেন? কার্নুপা সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী ছিলেন। তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় দিকেই পারদর্শী ছিলেন। চর্যাপদে যে পদগুলো পাওয়া যায়নি তার কোনটি কার্নুপার রচনা বলে মনে করা হয়? 24 নম্বর পদটি। চর্যাপদে কার্নুপা আর কি কি নাম ব্যবহার করেছিলেন? কার্নু, কার্নি, কার্নিল এবং কৃষ্ণ বজ্রপদ। কাম্বালাম্বারপা কার গুরু ছিলেন? এখানে জালন্ধরি পার। তিনি কোন সময়ের কবি ছিলেন? 8 শতকের প্রারম্ভের কবি ছিলেন। কবিদের দিক থেকে কোন কোন কবির কাছাকাছি ছিলেন? তিনি কার্নুপার পূর্ববর্তী, কুক্কুরিপার সমকালীন। কবি প্রকৃতপক্ষে কি ছিলেন? তিনি কঙ্কন নামে স্থানের রাজপুত ছিলেন। কঙ্কর নামক। এখানে মনান্তরে তার জন্মস্থান ছিল উড়িষ্যা। এদের গুগুরিপা। এখানে গুগুরিপা আর কোন নামে পরিচিত ছিল? গুডরিপা। তিনি কোন সময়ের কবি ছিলেন? রাজা দেবপালের রাজত্বকালের সময়। তিনি বর্তমান ছিলেন বলে মনে করা হয়। রাজা দেবপালের সময় তিনি ছিলেন বলে মনে করা হয়। এখানে গুরিপা চর্যাপদের কত সংখ্যক পদ রচয়িতা করেন? এখানে 4 সংখ্যক পদ। গুরিপা কি কবির সাহিত্যে সত্যিকারের নাম? এই কবির প্রকৃত নাম জানা যায়নি। অনেকেই মনে করেন গুরিপা তার বৃত্তি বা জাতিবাচক নাম, যেমন ওই যুগে কর্মকার বা সরকার ছিল। তিনি কোন অঞ্চলের মানুষ ছিলেন? তিনি বাংলার পশ্চিম অঞ্চলের অধিবাসী ছিলেন বলে মনে করা হয়। কেউ কেউ তাকে বিহারী লোক বলেও অভিহিত করেছেন। চাটিল্যপা। চাটিল্যপা চর্যাপদের কত সংখ্যক পদ লেখেন? 5 সংখ্যক পদ। অবশ্যই অনেকে মনে করেন পদটি তার কোনো শিষ্যের রচনা। শহীদুল্লাহর কবি সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেননি। তিনি কোন সময় কবি ছিলেন? তিনি 850 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় জীবিত ছিলেন বলে মনে করা হয়। তিনি কোথাকার মানুষ ছিলেন? দক্ষিণবঙ্গের অধিবাসী ছিলেন। তার পদে কি প্রাধান্য পেয়েছে? নদীমাতৃক অঞ্চলের উপাদান, যেমন নদী, সাঁকো, কাদা, জলের খনন করা ইত্যাদি। দরিপা। দরিপার পূর্ণ পরিচয় কি? দক্ষিণ অঞ্চলের পূর্বে তিনি শালিপুত্র নামে পরিচালিত নামক স্থানে কামরূপের কাছে রাজা ছিলেন। তার নাম ছিল ইন্দ্রপাল। অনেকের মতে তিনি উড়িষ্যার অধিবাসী ছিলেন। লুইপার সঙ্গে তার সম্পর্ক কি? শহীদুল্লাহ বলেছেন এখানে দরিপা লুইপার সাক্ষাৎ শিষ্য নন, শিষ্য পরস্পরার একজন, মানে সমকালীন ছিল। একজন আবার আরেকজনের শিষ্যও ছিল। এদের লুইপার শিষ্য ছিল, আবার তার সমকালীন ছিল। তা আজকের এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।